সময়কাটা পরিবর্তনের সাথে সাথে প্রহর কেটেছে অতি দ্রুত। শিয়া-পীড়া দুজনই আজ বেশ কয়েকটা মাস পর এসেছে নিজেদের বাড়িতে। এর মধ্যে অবশ্য ২-৪ বার শিয়া আসতে হয়েছে, কয়েকবার জামাকাপড়ের জন্য, আবার কখনো কিছু ফাইলপত্রের জন্য। তবে সেসব কয়েক মিনিটের জন্য। বাড়িতে স্থির হয়ে সময় কাটাতে পারেনি এ ৬ মাসে। ধুলো জমে গেছে অনেকটা। যদিও তার আসবাবপত্র সবই সুন্দর করে মতো সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কটেজ থেকে অয়নাকা চলে যাওয়ার খানিক পরে তারা দু বোনও চলে এসেছে। ঘরদোর দ্রুত ধোয়া মোছা করে ফেলতে হবে। এতগুলো দিন পর বাবা মা ফিরছে। দুজনে অবশ্য বেশ খুশি। কেমন পরিবার পরিবার ফিরে আসছে। বাড়ি এসে নিজেদের চিরচেনা বেডরুমে এসেছে তারা। যেমন রেখে গেছিল তেমনই আছে। কান্না পাচ্ছে পিয়ার। যতই যাই হোক, নিজের মানুষ আর নিজের বাড়ির মতো শান্তি পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না, সম্ভবই নয়। শিয়া এরই মধ্যে নিজের তলার সব গোছগাছ লেগে গেছে। রান্নাবাড়ির ঝামেলা আপাতত রাত অব্দি নেই। কটেজ থেকে আসার সময় খাবার দিয়ে দিয়েছে রহিমা খালা। রাত অব্দি খাবারের চিন্তা করতে হবে না আর। সারাদিন সব গুছিয়ে ফেলতে পারবে। সন্ধ্যায় ফ্ল্যাট তার বাবা মার। সুইজারল্যান্ড থেকে দেশে আসতে প্রায় ঘন্টা 10-এর সময় লাগবে। তারা যদিও জানান না কোন ট্রানজিট দিয়ে আসবে। মাঝে সাঝে কাতার, ইস্তাম্বুল এসব জায়গায় বিমান ট্রানজিট করলে আরো বেশি সময় লাগতে পারে। মোটামুটি হিসেবে আনিসুর সাহেব আর রেনুকুর রহমানের আসতে আগামীকাল বেলাই হবে। পিয়া ঘন্টাখানেকের মধ্যে তাদের রুমটা গুছিয়ে ফেলল। কটেজ থেকে আনা সুটকেসগুলো জামা কাপড় সে সুন্দর মতো আলমারিতে তুলে ফেললো। বাড়ি এসেছে প্রায় ঘন্টা 3 হচ্ছে। ঘড়িতে সময় বেলা 3:30। দরুন খিদে পেয়েছে। পিয়া বিছানা থেকে কালো রঙের ওড়নাখানা গায়ে জড়িয়ে ফোন হাতে নিচে নেমে আসে। শিয়া কোমরে ওড়না বেঁধে কাজ করছে। ডাইনিং, ড্রয়িং, কিচেন এরিয়াও মেয়েটা সুন্দর মতো পরিষ্কার করে ফেলেছে। সবার আগে ঠিকঠাক করে এসেছিল বাবা মায়ের কামরা। মোটামুটি পুরো বাড়ি ঝকঝক করেছে এখন। দু বোন কোমরে হাত রেখে গোটা বাড়িতে নজর বুলালো। ময়লা ছিটে ফোটাও নেই। এতদিন যে বাড়িতে জনমানব ছিল না, সেটা বুঝতে পারা যাচ্ছে না একদমই। একগাল হাসলো দু বোন। শিয়া মাথায় হাত বুলিয়ে দিল বোনের। ক্ষুধে পেয়েছে? পিয়া সজোরে ওপর নিচ মাথা নাড়ল। শিয়া হেসে বোনের হাত থেকে এনে বসায় খাবার টেবিলে। আমি হাতটা ধুয়ে আসি, গোসল করে নিতি। তোর তো খিদে পেয়েছে বললি। খেয়ে গোসল করবি নাকি গোসল করে এসে? পিয়া ভাবলো, চটপট দাঁড়িয়ে পড়লো। গোসল করে এসেই খাই। শিয়া সম্মতি দেয়। দুই বোনই ছোটে গোসলের উদ্দেশ্যে। খাবার টেবিলে ঝড় উঠে গেছে। খাবারের উপর হামলা পড়বে পিয়া। শিয়ার মধ্যে বেশ কয়েকবার ধমক দিয়েছে আস্ত খেতে। আসলে অস্বাভাবিক খিদে পেয়েছে পিয়ার। সকালেও খায়নি, আকাশের উপর অভিমান করে। এখনো ভেবেছিল খাবে না, কিন্তু এত এত সুস্বাদু খাবার দেখে মাথা কাজ করছে না তার। বিকেল হয়ে গেছে, খিদে পাওয়াটাই স্বাভাবিক। পেট ভরে আসা মাত্রই ধীরে সুস্থে খাচ্ছে পিয়া। আচমকা মলিন মুখ চোখে পড়তেই ভুরু জোড়া তুলল শিয়া। কি হয়েছে? ফুসফুস করছিস কেন? কিছু না। শিয়া মিটিমিটি হাসলো। খাবারের লোকমাটা মুখে তুলে আপন মনে বলল, আকাশটা 3টার দিকে পৌঁছেছে। আমরা গোসল যাওয়ার আগে কল করেছিল। পিয়া চট করে তাকায় বোনের দিকে। অভিমানে জোরালো হয়। কিছু বলে না, খাবারে মন দেওয়ার চেষ্টা করে। আকাশের উপর এক আকাশ সমান অভিমান জমেছে পিয়ার। ফালতু লোক একটা, কাল রাতে অযথা রাগ করলো। একা তার দোষ ছিল? আচ্ছা মানলো, তারই দোষ ছিল, কিন্তু এতটা কি দোষ ছিল যে এতদিন দেখা হবে না জানা সত্ত্বেও না বলে চলে গেল? পৌঁছে একবার ফোন দেওয়াও প্রয়োজন বোধ করলো না। পয়েন্ট ভাই তো সুন্দর মতো সকালে তার আপুর সাথে দেখা করে গেছে। গিয়ে সুন্দর মতো পৌঁছানোর খবরও দিল। পিউ, কি হয়েছে? মন খারাপ কেন? কই, আমার ভাইটার সাথে মান অভিমান কমেনি? মান অভিমান কমার জন্য কথা বলতে হয়, দেখা করতে হয়। তোমার ভাই তা করেছে? শিয়া অদেখা হাসে। বোনটা তার সত্যি বাচ্চা, তবে মুখে সেসব কিছু বলে না। আকাশের দোষ শুধু। তুই মরার মতো সমানে ঘুমাচ্ছিলি কেন? পিয়া আতো চোখে তাকায়। এখন তার দোষ সবটা। সে কি জানতো আকাশ আজ বাড়ি ফিরছে? রাতে তো তাকে একবারও বলেনি সে কথা। শুধু বলেছিল পিয়ারা বাড়ি আসার সময় দেখা হবে না। সে কিভাবে বুঝবে আকাশ তার আগে চলে যাবে? কাঁদো কাঁদো চোখে বোনের দিকে তাকায়। আমাকে বলনি তোমার ভাই?
জানলে আমি কি উঠতাম না? সারা রাত তোমার ভাইয়ের জন্য ঘুমাতে পারিনি। সে আমার উপর শুধু শুধু রাগ করে। দুদিন এমন মান অভিমান বাড়লে চলবে? একজনকে একটু নরম হতে হবে না? প্রিয়া এবার কেঁদে ফেলে। তার সত্যি খুব কষ্ট হচ্ছে। আকাশ ভালো মনে বিদায় নিয়ে আসলো। এতে এমন আলতো না হয়তো। এতদিনের জন্য দেখা সাক্ষাৎ হবে না, তাও এমন রাগ নিয়ে দুঃখে থাকবে এটা মানতেই পারছে না সে। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমার ভাইকে ফিরে আসতে বলো, দেখা করে যেতে বলো। আমার বুকটা জ্বলে যাচ্ছে। শিয়া মায়াভরা চোখে তার ছোট্ট পুতুলটার বাচ্চামো দেখে। মেয়েটা জানিও না হয়তো আকাশকে সে কতটা ভালোবাসে। এখন আর বলে কি লাভ? আগে রাগ করেছিলি না কেন? প্রিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাতের শেষ লোকমাটা হাতে ধরে বসে আছে। বারবার বলছে আমি রাগ করিনি। আমার ভাই রাগ করেছে আমার উপর। কি করেছিলি? আমি কি না করেছিলাম চুমু খেতে? দরজায় তুমি এসে পড়াতে। শব্দ করে মুখ চাপা দিল না হাতে। কি লজ্জা, কি লজ্জা! কথার পিঠে কথায় কি সব বলে দিতে যাচ্ছিল সে। দাঁতে জিভ কাটলো। শিয়ার শব্দ করে হেসে ফেলেছে। পেয়ার ফর্সা মুখখানা রক্তিম হয়ে গেছে লাজে। থাক থাক, বুঝেছি, আর বলতে হবে না। তাহলে দোষ তো দেখছি আমারই। আমি অসময় দরজা নক করলে এমন হতোই না। প্রিয়া জবাব দেয় না, দিতে পারে না মূলত। লজ্জায় মিলিয়ে যাচ্ছে। যতই হোক, বড় বোন শিয়া তার। শিয়া নিজের পাতে খাবারটুকু শেষ করে ফেলেছে এরই মধ্যে। প্লেটখানা হাতে নিয়ে টেবিল ছাড়লো। আমি যখন ঝামেলাটা করলাম, সমাধানও আমারই করা উচিত। প্রিয়া তাকালো না বোনের দিকে। সুতরাং শিয়াকে বোঝাতে চাইলেও বুঝতে চেষ্টা করলো না সে। শিয়া বোনের দিকে বাঁকা হেসে টেবিলে মাংসের বলে আড়ালে থাকা তার ফোন কলটি কেটে দিল। ফোন স্ক্রিনে জ্বলজ্বল করছে আকাশের নাম। চৌধুরীর বাড়িতে হইচই পড়ে গেছে। 6 মাস পর আকাশ আয়ন বাড়ি ফিরেছে। আমেনা চৌধুরী যাদের নিয়ে সারাদিন ভর রান্নাবান্নায় সময় পার করেছেন। শাহজাদা চৌধুরী সহ বাড়ির বাকি আরো 3 কর্তা কেউই বাড়িতে নেই। 7 দিন আগে 4 ভাই বিজনেসের ট্যুরে সিঙ্গাপুর গিয়েছে। শুধু এক দরকার অবশ্য নয়, মেজকর্তার চোখের অপারেশনও একটা কারণ বৈকি। বাড়িতে ওই মূলতে ছেলের মানুষ বলতে আকাশের মেজ চাচার ছেলে আরাপ। সে এবার এইচএসসি দিয়েছে, অ্যাডমিশন প্রার্থী। সুতরাং তাকে ছোট মানুষে বলা চলে। বাইরের গাড়ির শব্দে বাড়ির সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। কাজের বেয়ারা রতন ছুটে এলো আমিনা চৌধুরীর দিকে। তিনি চুলো ও পায়েস নাড়ছিলেন। আম্মা যান, ভাইজানরা চাইলা আইছে। আমিনা নিজেও শুনেছি গাড়ির আওয়াজ। তবে ছেলেদের উপর অভিমানে মুখ রাগ করলেন না তিনি। নিজ মনে পায়েস নাড়তে ব্যস্ত। বাকি গিন্নের আর চোখে হাসলো জায়ের অভিমানে মেজাজ ঘাড় ঘুরিয়ে রতনের ইশারা করলো এগিয়ে নিয়ে আসতে। রতন ছুটে বেরিয়ে গেল ব্যাগ পোটলা এগিয়ে নিয়ে আসতে। মিনিট 5-এর মধ্যে বাড়িতে পা পড়ল বড় রাজপুত্রর। অয়নকে দেখে ছুটে এসেছে তার ছোট বোন আরশি। মনকে আগলে নিল সে। কি অবস্থা আমার টেরিটার? খুব মিস করেছি বর্দা ভাই। আমিও মিস করেছি তো আমার টেরিটাকে। সাব্বাসকে মিস করেছি। একগাল হেসে আর সেই মুখ তুলে এদিক ওদিক খোঁজ করে আকাশ। বড় ভাই দিকে তাকিয়ে ভুরু তোলে। অয়ন দাঁতে জিভ কেটে মাথা নাড়ে দুদিকে। ঠোঁটে আঙুল ঠেকিয়ে বোনকে ইশারা করে কথা না বলতে। আসেনি কেন? পরে বলি। আরশি বুঝদারের মতো মাথা নাড়ে। সাথে সাথে চিন্তায় মলিন হয়ে মুখখানা। আকাশ তার মানে আসেনি। মায়ের কানে কথাটা গেল। আরেক দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে। এমনিতে মাটা তার ক্ষেপে আছে দুই ভাই দুটোরই উপর। তার উপর এতদিন পরে আসার কথা বলেও আকাশ আসেনি। মাতৃজননীকে মানানোর এত সহজ হবে না। অয়ন বোনের দিকে তাকিয়ে বাড়ির সবার কথা জিজ্ঞেস করতেই একে একে বেরিয়ে এলো সবাই। ছাত্রীদের সাথে গল্পে মশগুল। বাকি ভাই বোনেরা যার যার স্কুল কলেজে। এখনো ফেরেনি সম্ভবত কোচিং থেকে। বাবা চাচিদের কথা তো জানাই তার। তবে সবার মধ্যে মাকে চোখে পড়ল না তার। চাচিদের সাথে কুশল বিনিময় শেষে মেজগিনি ইশারে অয়নকে দেখিয়ে দিল রান্নাঘর। অয়ন এসে হাঁটা দিল সেদিকটায়। মা অভিমান করে বসে আছে, এ কাকার সমান অভিমান করে বসে আছে মা। আসি আসি বলে বাড়ি আসলো 6 মাস পর। তার উপর আকাশটা আসলো না। প্রিয়ের সাথে দেখা না করে আসার অনুতাপে মাঝ রাস্তা থেকে ফেরত গেছে পাগল ভাইটা। সে কথা তো আবার এই মুহূর্তে মাকে জানানো যাবে না, তাহলে হার্ট অ্যাটাক করতে পারে। চৌধুরীদের ছোট সাহেব কিনা প্রেম করে,
মায়ের আদরের ছোট ছেলে। আকাশীনাথ চৌধুরী একটা হাঁটুর বয়সী মেয়ের প্রেমে দেওয়ানা হয়ে মাঝ রাস্তা থেকে লোকাল বাস ধরে ফেরত গেছে। এটা মায়ের কানে আসলে বড়সড় ঝাটকায় মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। আগে কিছু মিছু না জানানোই শ্রেয়। অয়ন মাকে পিছন থেকে জাপটে ধরলো। আমিনা চৌধুরী মুখ ভার করে খালি কড়াইয়ে খুন্তি নাড়ছেন। বড় ছেলে অস্বস্তি অনুভব করে কথা বলেন না তিনি। মা, কাজ করছি দেখতে পারছো না? অয়ন হাসে। মা রেগে থাকলে তাদের দু ভাইকে তুমি সম্বোধন করে। আর পায়েস কি আমার জন্য? ওখানে গোলাপজাম আছে, খাও। তুমি পায়েস খাও না? পায়েস আকাশের। এই তো রাগ কমলো বল। শেষ অস্ত্রটা চালানো যেতেই পারে এখন। মুখ নরম করে বলো, সকাল থেকে না খাওয়া কথাটা আমরা তাদের লাফিয়ে সোজা হলেন ছেলে থেকে। মা ঘামাক্ত মুখখানা শাড়ির আঁচলে মুছতে মুছতে আর্তনাদ করে উঠলেন। কিছু না খেয়ে পদে ঘাটে বের হতে নিষেধ করি তো আমি। আমার একটা কথাও তোমরা দুই ভাই কানে তুলিস না। আমিনা চৌধুরী ব্যস্ত হয়ে রান্নাঘরের দরজার দিকে তাকায়। আকাশের খোঁজ করেন। ওটা কোথায় আবার? বেরিয়ে আসতে বলো। রাগ করবো না। অয়ন ধীরে সুস্থে আগলে নেয় মাকে। আকাশ কাল সকালে আসবে মা? আমিনা চৌধুরী তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। কি রাজকাজ ওখানে শুনি? হ্যাঁ, খুবই দরকারের কাজ মা। চৌধুরীদের সামনে প্রজন্মের ব্যাপার স্যাপার। আমিনা চোখ বড় বড় করলো। ভাবুক চোখে ছেলেকে জিজ্ঞেস করলো, খুব ইম্পর্ট্যান্ট প্রজেক্ট বুঝি? খুব। এই প্রজেক্ট ঠিক না থাকলে তোমার ছোট ছেলের দিক থেকে প্রজন্মই আটকে যাবে। আমিনা চৌধুরী বুঝতে পারলো না, তবে কথাই গেল না। গজগজ করতে করতে অয়নকে ফ্রেশ হতে খেতে নামতে বললেন। বিছানার উপর থেকে ফিরে শুয়ে মোবাইল স্ক্রল করতে করতে ব্যস্ত অয়ন। শিয়ার সাথে মিনিট 10 আগে কথা শেষ করে ফোন রেখেছে সে। আকাশের সাথেও সবই কথা হয়েছে, ওখানেই আছে। প্রিয়ার সাথে এখনো দেখা হয়নি। প্রিয়ার সাথে দেখা করে সকাল সকাল কার রওনা দিবে। দরজায় কড়া পড়তে গলা উঁচিয়ে ভিতরে আসতে বলল। হাতে গোলাপজামের বাটি নিয়ে ঘরে আসলো আরশি। সাথে তার বাকি ভাই বোনেরাও। আয়াস সবার আগে এসে হাত মেলালো ভাইয়ের সাথে। অয়ন এগাল হিসেবে উঠে বসলো বিছানার উপর। বিচ্ছুর দল বস। আরশি ভাইয়ের হাতে মিষ্টির বাটিটা দিয়ে ঘেঁষে বসলো। এতদিন পর আসলে আমাদের গিফট। কপাল চাপড়ালো অয়ন। ভাই বোনদের গিফটের ব্যাগটা গাড়িতে রয়ে গেছে। কিছুক্ষণ আগে ড্রাইভারকে গাড়ি নিয়ে আকাশের কাছে পাঠিয়েছে। কাল পাবি, আকাশের কাছে আছে। হঠাৎ আয়াত চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, ছোটদা ভাই আজ আসলো না কেন? কাল রাতে তো আমাকে বলো আজকেও কাল রাতেও আমাকে বললো আজকে ও আছে। ওই মিটমিট করে হাসো এবার। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে, কোলের উপর বালিশটা চাপা দিয়ে। তোদের ছোট ভাবে একটু ছোট তো, বাচ্চা আর কি। তো বাচ্চার অভিমান ভাঙাতে আজকে থেকে গেল। রোমার সকাল আকাশ থেকে পড়লো যেন। এক একজনের চোয়াল ঝুলে গেছে, কথা বলতে পারছে না। তাদের সেজো চাচার মেয়ে, ইনি সবার আগে মুখ খোলো। মজা করছো বড় ভাইয়া? আমাদের তোদের এত চিপ মনে হয়? ছোট ভাইয়ের বই নিয়ে কেউ এর মজা করে? অয়নের মুখ দেখে সত্যি এই মুহূর্তে মনে হচ্ছে না মজা করছে। আশি ভাইয়ের হাত ধরে ঝাঁকিয়ে ওঠে। আমি দেখবো ভাবিকে, আমি দেখব। আশির সাথে গলা মেলালো ঘরের সকলে। অয়ন নিজের ফোনখানা বের করে সেদিনের পার্টিতে তোলা প্রিয়ার একটা ছবি বের করে ধরে ওদের দিল। সবাই এক প্রকার থাবা দিয়ে ফোনটা হাতে নিল। সাক্ষাৎ পরিত এটা। আশির হাতে ফোন, মন্তব্যটা তারই করা। তার সাথে সহমত হলো একে একে সকলের। সত্যি সুন্দর মেয়েটা তোমাদের ওখানের? অয়ন মাথা নাড়ে। মিলে চুলের ভিতর হাত চালায়, উদাস গলায় বলে, তোদের বড় ভাবির বোন আর কি। ও। কথাটা আলাপ বলার পর হঠাৎ অয়নের শেষ লাইনটা মাথায় ক্যাচ করে। ফট করে তাকালো আশির দিকে। একে একে এনি এরিন আয়া সবার দিকে চোখ পড়ল। এতে ধরলো বোধহয় সবার মাথাটা কথাটা। ধরতে অয়নের দিকে তাকিয়ে এবার চিৎকার করে বসলো, বড় ভাবি মানে? অয়ন দু হাতে কান চেপে দেয়। উঁচু হয়ে একবার দরজার দিকটা দেখে। আস্তে কথা বল, আগেই ঢাকঢোল পিটানো ঠিক হবে না। থাম, এত বড় চমক দিয়ে থামতে বলছো? চমক কি দিলাম? বিয়ে করতে হবে না? এভাবে বুড়ো হব ভেবেছিলি নাকি? হেসে ফেলল সকলে। অয়ন এবার শিয়া আর পিয়ার একসাথে ছবি দেখালো ভাই মুন্ডের। সবাই এবার মুগ্ধ থেকে দুই ভাবির ওপর ফিদা। বিশদ আলোচনা চলল। বেশ রাত অব্দি আলাপ আলোচনার ভাটা পড়ল তার মায়ের আগমনে। আমিনা চৌধুরী ছেলের রুম থেকে সবকটাকে বের করে দিল।
ছেলেটা জার্নি করে এসেছে এত দূর, রাতভর গল্প করার জন্য আর দিন পড়ে আছে। একে একে সবকটা বের হওয়ার পর নিজে এসে বসলো ছেলের পাশে। অয়ন অবশ্য জানে তার মা এখন কি বলবে, কি প্রশ্ন করবে। তারপর চুপচাপ বসে রইল মায়ের কথাবার্তা শুনতে। আকাশ আসলো না কেন সত্যি করে বলতো? অয়ন ঠিক জানতো তাদের মা তাদের মিথ্যে খুব সহজে ধরতে পারে। এদিক সেদিক কিছু হলে চট করে ধরে ফেলে। সত্যি অফিসের কাজ মা, কাল সকাল সকাল চলে আসবে। আমাকে এত ব্যাকডেটেড মনে হয় তোদের? হুম। অয়ন হতভম্ব হয়। এখানে ব্যাকডেট মা কোথা থেকে আসলো? ভেবেছিল তোদের হেয়ালি করা কথার প্যাচ আমি ধরতে পারবো না। মেয়েটা কে? অয়ন অবাক হয় না, হতাশ হয়। মাথার ভয়াবহ চালাক। কেউ না মা, সত্যি। কাজ ছাড়া ভাই অন্যদিকে মন দেয়। আমিনা খানিকক্ষণ ভাবে কথাটা সত্যি। তার বড় ছেলে এর আগে এক মেয়ের কথা বললেও আকাশ হিসাবে ছিল না কখনো। কোনো মেয়ে তার ছোট ছেলের মনে ধরেছে না বলে তো শোনেনি। কত শতবার কত শত মেয়ে দেখেছিল, ছেলেদের এক একজনেরও মনে ধরে না। আমিনা স্বাভাবিক হন, ছেলের মুখের দিকে তাকায়। তোর বাবা তোর জন্য সৌমির। অয়ন সাথে সাথে থামিয়ে দেয় মাকে। হতাশ ভরে ওঠে মুখখানা। কাম অন মা। সৌমির আতপাত তো তোমাকে আমি আমি আগেই জানিয়েছিলাম। জানাইনি? ও একটা মেয়ে, বউ করে আনার মতো। সব শোনার পর তোমরা এসব মনে হয় এখনো? আমিনা সজোরে মাথা নাড়ে এদিক ওদিক। তার সৌমি মেয়েটাকে একদম পছন্দ না। বেশ কয়েকবার এসেছে বাড়িতে। শাহজাহান চৌধুরী অয়নের সাথে তার বন্ধুর মেয়ে সৌমির বিয়ে ঠিক করে বসে আছে নিকপ্রকার। কিন্তু সে মেয়ের মতিগতি বোঝা যায়। মেয়ের চরিত্রে তার মোটেই ঠিকঠাক লাগে না। সে নিজেও একজন নারী, সুতরাং হাটের বয়সী একটা মেয়ের মনোভাব সহজে না বুঝতেও পারায় কারণ নেই। তিনি অশিক্ষিত বা বোকাও নন। মেয়েটা ওনার সাথে থাকে, আকাশের দিকেও ছোক করে। যে মেয়ের বিয়ে ঠিক হয় একজনের সাথে, অথচ হ্যাংলামো করে হবু দেওরের সাথে সাথে সেই মেয়ে ঘরে এনে বংশ ধ্বংস করা মানেই হয় না। কিন্তু শাহজাহান চৌধুরী এত সব জানেন না, তাকে জানানোনি তারা। যে কারণে শাহজাহান চৌধুরী সৌমিকে বাড়ির বউ করে আনার জন্য এক পায়ে খাড়া। তুমি এসব নিয়ে ভেবো না মা তো। ভাই আসুক কাল, তারপর তিনজন একসাথে মিটিং এ বসবো, কেমন? আমরাও তো বিয়ের বয়স হলো নাকি? অয়নের মুখের এমন কথা শুনে মোটেই আশা করেনি সে। ছেলে তার বরাবরই বিয়ে বিরোধী। বিগত 6 বছর হলো ছেলের বিয়ের চেষ্টায় পাগল প্রায়। কিছুতেই রাজি করানো সম্ভব নয়। সেখানে ছেলে নিজ মুখে বিয়ের কথা বলছে। তুই সত্যি বিয়ে করতে চাস বাপ? না চাওয়ার কি আছে? আমিনার চোখের পানি আসে। অয়ন যতটা স্বাভাবিকভাবে আজ বলছে, মোটেই এতদিন সেভাবে ব্যবহার ছিটেফোঁটা ছিল না। বিয়ের কথা তুললে বাড়ি ছাড়তো, খাওয়া দাওয়া বন্ধ করতো। তাই আর 10টা ছেলে বিয়ের কথা তার মাকে বললে যেমন সিন তৈরি হয়, আমিনা চৌধুরীর ক্ষেত্রে সেটাই তৈরি হয়। মেয়ে মেয়ে পছন্দ বাপ? অয়ন উপর মাথা নাড়ে। খুব সুন্দর লক্ষ্মী মেয়ে মা। কাল ভাই আসুক, সারপ্রাইজ আছে। ঘুরতে সময় রাত 12টা। পিয়াসে এক রুমে আজকে, তাদের নিজেদের রুম। মানসিক শান্তি একদম। সে ক্লান্ত খুবই, সারাদিনের খাটুনিতে চোখ বুজে আসছে। রাতের ডিনার সেরে বেশি রাত জাগিনি আর, তবে ঘুম নেই পিয়ার চোখে। ঘুমন্ত শিয়ার পাশে উসখুস করছে, এপাশ ওপাশ করছে বারবার। কয়েকবার ফোন হাতে নিয়েছে। আকাশে ফোন করবে করবে করেও করতে পারছে না। বারবার নাম্বার ডায়াল করতে গিয়ে রেখে দিচ্ছে। দু হাতে কপাল ডলে পিয়া। আকাশ যে খুব অভিমান করেছে বুঝতে বাকি নেই। কতগুলো দিন ধরে এমনই চলে আসছে। দেখে তাদের একদমই কম হতো। তারপর শেষ কয়েকদিন তো পিয়া নিজে অভিমান করে দরজা টরজা আটকে বন্ধ করে একসার। সব কাল রাতে ঠিক করতে পারতো, তা না করে আরো ঝামেলা পাকিয়ে বসে রইল। পিয়া বিছানা ছেড়ে উঠে বসে। একরাশ খোলা চুল কোমর ছাড়িয়ে যায়। গায়ে সাদা টি শার্ট আর কালো একটা স্কার্ট হাঁটু পর্যন্ত উঠে আসে। বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় জানালার সামনে। বাইরের চাঁদ তারা কিছুই ওঠেনি নাকি? কিছু চোখে পড়ছে না। প্রিয়া বিছানার লাগোয়া পড়া টেবিলে উঠে চেয়ারে বসে। তার একটা বিদঘুটে শখ হচ্ছে। তার এখন শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে। সেদিনের সেই লাল শাড়িটা, যে শাড়িটা আকাশ তাকে প্রথমবারের মতো শাড়িতে দেখলো, সেটাই আকাশের স্পর্শ আছে। সেটা গায়ে জড়িয়ে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। মন খারাপ হয় পিয়ার।
কারণ খুব সম্ভবত কটেজে নিয়ে যাওয়া একটা শাড়িও আসার সময় নিয়ে আসেনি। গুটি গুটি পায়ে ব্যালকনির দরজা খুলে এসে দাঁড়ায় সবুজের সমাহার মোড়া তার ব্যালকনিটায়। বেশিরভাগ গাছই আর সবুজ নেই, অনেক গাছ মরেও গেছে, এতদিন যত্ন নেয় না, যা ঝড় বৃষ্টির পানি আর কি অতটুকুই। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলে রেলিং এ ভর দিয়ে দাঁড়ালো। সত্যি অন্ধকার চারদিকে, আকাশে একটা তারার হদিশও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ঠান্ডা বাতাসে শরীরে খেয়াল করলো হাত ছোট টি শার্ট ও নানেননি, তাই গা ঢাকতে পারলো না। এখন গিয়ে রুম থেকে আনতে ইচ্ছে হচ্ছে না। আকাশ গাড়ি কাটে হেলান দিয়ে অনিমেষ তাকিয়ে আছে দোতলা বারান্দায় পিয়সী দেখে। এইরকম সিন এর আগে একবারও হয়েছিল, কয়েক মাস আগে। সেদিনও পাগল প্রেমিকের মতো দহন থামাতে আকাশ এসেছিল এখানটায়। সেদিনের সম্পূর্ণ আচমকায় প্রিয় এসে দাঁড়িয়েছিল এখানটায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে কিশোরীকে। আজকেও একই ঘটনা। আকাশ বাড়ি যায়নি, যেতে পারেনি। প্রিয়ার সাথে মান অভিমান করে দূরে যাওয়া তার পক্ষে সম্ভবই না। মেয়েটাকে শেষবার আসার সময় বিদায় না দিয়ে আসার আক্ষেপ পাগল হয়ে যাচ্ছিল সে। সকালে ওই ঘুমন্ত নিষ্পাপ মুখটা যতবার হৃদয় থমকে যাচ্ছিল না, আকাশ মুচকি হাসে। মেয়েটা কেমন ছটফট করছে, অস্থির অস্থির কিছু নিয়ে। তাকে মিস করছে কি? সে নিজেও সারাটা দিন অপেক্ষা করছে প্রিয়ার একটি কলের। ম্যাডাম ভয়াবহ অভিমানী। বিকেলে প্রায় প্রায় কেঁদেই বলা সেই সব অভিমান অভিযোগ শুনেছে সে। সে আর শুনিয়েছে। আকাশ নিজের ফোনখানা বের করে প্রিয়ার নাম্বার ডায়াল করতে ওপরের ব্যালকনি থেকে ছুটে ভিতরে ঢুকতে দেখা যায় প্রিয়াকে। ফোনটা হয়তো ঘরে রাখা। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফোনটা নিয়ে আবার বারান্দায় চলে আসে। বারান্দার দরজা আলগোছে চাপিয়ে শিয়া ঘুমাচ্ছে খুব সম্ভবত। প্রথমবার রিং কেটে গেল প্রিয়ার ধরতে ধরতে। আকাশের নাম্বার দেখে সে বিশ্বাস করতে পারছে না হয়তো। চোখে পানি ছলছল করছে মেয়েটার। তবে কল কেটে যাওয়ায় বেশ হতাশ হলো। সে ধরতেই পারল না। হাতটা কেঁপে যাচ্ছিল তো। আকাশ আবার কল করে। এবার অবশ্য দেরি হচ্ছে না। সাথে সাথে ফোন তোলে প্রিয়া। গলায় কান্না খুব কষ্টে গিলে কোনো মতো অস্ফীত স্বরে উচ্চারণ করলো, আপনি আপনি খুব খারাপ। আই ওয়ান্ট টু কিস ইউ রাইট নাও। হতভম্ব হয় প্রিয়া। প্রথম লাইনটাই এটা বললেই হলো এখন। রাতে ওই কিসটা করতে না পারে দুঃখে না বলে চলে গেছে, এখন অত দূর গিয়ে ফোন করে কিস করতে চাওয়া হচ্ছে। অসভ্য কি সাধে বলে সে। আপনি প্রিয়া, আই ওয়ান্ট টু কিস ইউ সো রাফলি রাইট নাও। বারবার এক কথা, কপাল চাপড়ে প্রিয়া। কিছু বলার আগে দুবার জোরে সরে গাড়ি হর্নের আওয়াজে কপালে ভাঁজ পড়ে তার। এত রাতে এদিকটায় গাড়ি কার? তবে একটু খেয়াল করতে ভূত দেখার মতো চমকে ওঠে মেয়েটা। এক হাতে মুখ চাপা যায়। সাদা শার্ট পরিয়া তার ব্যক্তিগত সুপুরুষ অদূরের গাড়িতে হেলান দিয়ে এদিকে তাকিয়ে আছে। আপনি আসবেন নাকি আমি উপরে উঠব? আপনি এত রাতে এখানে? অসম্ভব। আসবে কি? আমার উপরে যেতে হলে সোজা বেডরুমে আটকাবো কিন্তু। প্রিয়া সজোরে মাথা নাড়ে দুদিকে। পাগলের মতো ছুটে নেমে আসি নিচে। শিয়া মাথা তুলে দেখে বোনের ছুটে যাওয়া। সঙ্গে সঙ্গে আসা নিজের ফোনটা আকাশের মেসেজে নিশ্চিন্তে ঘুম দেয়। প্রিয়া এসে হামলে পড়ে আকাশের শক্তপোক্ত বুকে, ঢুকে যেতে চাইছে যেন বুকের ভিতর। আকাশ নিজেও আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে প্রিয়ার ধনুকের মতো বাঁকানো কোমরখানা। প্রিয়া মুখ তুলতে পারছে না, মাথা ঝুঁকিয়ে অস্পষ্ট স্বরে বলে, রাস্তায় কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কি আর হবে, জোর করে বিয়ে দিবে। আর এর থেকে কি, সেটাই পারফেক্ট। এর থেকে ভালো বিয়ের পদ্ধতি আর হয় না। আমি এত অপেক্ষা করতে পারছি না। কিংকর্ত বিমূঢ় হয়ে আকাশে ঠোঁট কাটা কথাবার্তায় বাড়ির ভিতর চলুন প্লিজ। রাতে খেয়েছেন কিছু? খেতেই তো এসেছি। ইস, বাজে বকবে না। খেয়েছেন? উফ, চলুন খাবেন চলুন। যেটা চাইছে সেটা আগে। প্রিয়ার শরীর আড়ষ্ট হয়ে শিরশির করছে। আকাশের ঘোর লাগা তীক্ষ্ণ নজর না তাকিয়ে খেয়াল করে পারছে না। দেবো চলুন? সত্যি তো? হুম। না দিলে কিন্তু আর ফিরবো না, চলুন। প্রিয়া কোনো মতে আকাশে থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আলতো হাতে আকাশের হাতখানা ধরে টেনে নিয়ে আসে বাড়ির ভেতরে। আজকে প্রথম প্রিয়াদের বাড়ির ভেতরে ঢুকলো। এর আগে যতবার এসেছে ওই রাস্তা অব্দি তার সীমা ছিল। আকাশ এসে আয়েশ করে বসলো সোফার উপর। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার গরম করি। শিয়া কোথায়? ঘুমায়। ডাকো? ওহ থাক, আমি বেশি দেরি করব না।
প্রিয়া আকাশকে বাথরুম দেখিয়ে দিয়ে নিজে দ্রুত এগোয় রান্নাঘরের দিকে। খাবার যথেষ্ট রয়েছে, ফ্রিজে সব রাখা, সব গরম করতে ব্যস্ত সে। আকাশ এরই মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়েছে নিচ থেকে। সে বলো আবার সোফায়। রান্নাঘর থেকে আর চোখে একবার আকাশকে দেখলো প্রিয়া। গলা উচ্চালো, খাবার গরম হয়ে গেছে, ডাইনিং এ আসুন। আকাশ উঠলো না, ঠায় বসে রইলো। ঘুরে বসলো এবারে। এতক্ষণ পিয়ার গায়ে ওড়না দেখেনি। মেয়েটা এর মধ্যে ওপর থেকে ওড়না এনে গায়ে জড়িয়েছে। কোমরে বেঁধে পাখা গিন্নির মতো খাবারগুলো গরম করছে। মিনিট দশেকের মাথায় সব খাবার এনে জড়ো করলো টেবিলে। কি হলো, আসুন, খাবার নিয়ে এখানে আসো। পিয়া প্রতিবাদ করে না। প্লেটে সুন্দর মতো খাবার তুলে এসে বসে সোফায়। প্লেটখানা এগিয়ে ধরে আকাশের দিকে। নীল, ইলিশ মাছ খান তো নাকি? আকাশ প্লেটের দিকে তাকায়। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি। পাশের টেবিলে রাখা বাটিতে মাংস, সালাদ আছে সাথে, তার প্রিয় খাবার। তবে ইলিশ মাছের কাটা বাছাই ঝামেলা বেশিরভাগ সময় এড়িয়ে চলে। এবার নিজের দৃষ্টি তাক করলো প্রিয়ার দিকে। আপন মনে নিজের পকেট থেকে সেলফোনখানা বের করে মন দিল সেটাই। প্রিয় অবাক চোখে তাকিয়ে রয়। খাবে না নাকি? খাবেন না? এগুলো খানা, অন্য কিছু দেব? বলুন কি খাবেন? প্রিয়ার অস্থিরতা সত্যি সত্যি নিজেকে বিবাহিত পুরুষ লাগছে। সারাদিনের কাজকর্ম শেষে বাড়ি ফেরে আর স্ত্রী ব্যস্ত হয়ে তার আদর যত্ন করে। মুহূর্তটা অসাধারণ, তবে উচ্ছ্বাসটা প্রকাশ করতে দিল না। গমের মুখটা তুললো না ফোন থেকে। না খেলে কি বানিয়ে দেব, বলুন কি খাবেন? রান্নাবান্না পারো তুমি? প্রিয়ার মুখ চুপচে আসে। সত্যি তো রান্না তো সে জানে না। আকাশ যদি খাবারগুলো না খায় কি বানিয়ে দেবে তাকে? এক ডিম সিদ্ধ ছাড়া আর বোধহয় আর কিছুই পারে না। মুখটা কাচুমুচু করে বলুন চেষ্টা করব। আকাশ অদেখায় হাসে। হাতের ফোনটা সাইডে রেখে সোফায় পা ভাঁজ করে প্রিয়ার দিকে ঘুরে বসে। খাইয়ে দাও। প্রিয়া চমকায়, হাতে প্লেটখানা শক্ত করে ধরে রাখে। আমি? এখানে আর কে আছে, কাকে বলবো? প্রিয়া বস্তুর মতো বসে থাকে। লজ্জা লাগছে তার। দেবে না হলে থাক। প্রিয়া ব্যস্ত হয়। এই না না, দিচ্ছি তো, আমি দিচ্ছি। আকাশ চুপচাপ বসে। প্রিয়া ধীরে সুস্থতে সযত্নে মাছের কাটা বাছে। খিচুড়ির সাথে সালাদ আর মাছ মাখিয়ে লোকমা তুলে ধরে আকাশের মুখের সামনে। আকাশ লক্ষ্য করে হাত কাঁপছে মেয়েটার, মনে মনে হাসে। শুরুতে চুমু দেওয়ার কথায় ভয় ধরিয়ে দিয়েছে মেয়েটাকে। বাধ্য ছেলের মতো হাঁ করে মুখে নেয় প্রেয়সী ভালোবাসা মাখা খাবারের লোকমাটুকু। ইচ্ছে করে ছুঁয়ে দেয় প্রিয়ার নরম সরম হাতের আঙ্গুল। এভাবে ভালো রকম দৃশ্যমান কাঁপা কাঁপা। প্রিয়ার লজ্জা পায়, চুপ করে থাকে। আকাশ মাথা ঝুঁকিয়ে তাকায় প্রিয়ার দিকে। সইবে তো? সৌলজ্জ মাথা নাড়ে প্রিয়া, মুখ গুজে থাকে। আকাশের হাতের বাঁধন দীর্ণ হয়। তোমার কাছে এলে আমিতে থাকি না, না চাইতে অসম্মান করে ফেলি তোমাকে, যেটা আমি কিছুতেই চাই না। কিন্তু একই ভুল আমার দ্বারা বারবার হয়। আমাকে বাধা দেবে কেমন? আমি তোমার উপর নই, নিজের উপর রাগ করি পাখি। আপনার ছোঁয়া আমি নিজেও চাই, হালাল করে যাই। বাড়ি যেতে হবে, পরিবারকে জানাবো, তুমিও জানাবে, কেমন? আমাকে এখন বের হতে হবে। প্রিয়া প্রায় আটকে ওঠে। এখন যাবেন মানে? কত রাত দেখেছেন? নিজের সময় দেখে। রাত 1:30। সকালে বের হন, আমি গেস্ট রুম রেডি করে দিচ্ছি। বিছানা চাদর পরিষ্কার একদম, আজ দুপুরে পাড়া হয়েছে। সে বিছানায় আপনি থাকলে ভেবে দেখতে পারি। ইস কি নির্লজ্জ। আকাশ হাসে এবার। দুবার চেপে ধরে প্রিয়া তুলে গালটা। দুজনে মেয়ে বাড়িতে, আমি বাইরে পুরুষ মানুষ। আশেপাশে মানুষের নজর বলে খারাপ বলবে। আমার বউ বোনের দিকে কেউ আঙুল তুলুক, এটা আমি সহ্য করব? কেন? তাছাড়া আমার জন্য বাড়ি গেলাম না? ওদিকে আমার মাতৃদেবী রেগে বোম হয়ে আছে, তাকেও তো মানাতে হবে নাকি? তবু এত রাতে ড্রাইভ করবেন? ড্রাইভার আসে, মিলেমিশে চালাবো, সমস্যা হবে না। উঠি কেমন? প্রিয়াকে নিজে আকাশ উঠে দাঁড়ালো। বুকের ভিতরটা অস্থির লাগছে। ছেড়ে যেতে এক বিন্দু ইচ্ছে করছে না। প্রাণ ভরে দেখে নিল পেশির মুখপানা। প্রিয়ার চোখে এরই মধ্যে পানি জমেছে। এক হাতে আঁকড়ে ধরে আছে আকাশের হাতখানা। কবে ফিরবেন? দ্রুতই। আমার আপনাকে ছাড়া এক মুহূর্ত সহ্য হয় না। আকাশের হৃদয় থমকায়, শীতল স্রোত বয়। মেয়েটি কি সুন্দর অবলীলা বলে দিল কথাটা। অশান্ত হৃদয়টাকে থামতে বলে খুব শীঘ্রই আমার করে নিয়ে যাব, কেমন? প্রিয়া জড়িয়ে ধরে আকাশকে। বেশ খানিকক্ষণ সময় মুখ ডিবিয়ে রাখে আকাশের ঘাড়ে। পায়ে ভর দিয়ে ও
দূরে পৌঁছানো সম্ভব না পিয়ার। আকাশ কোমর ধরে উঁচু করে আছে পিয়াকে। মেঝে থেকে বেশ খানিকটা উঁচুতে শূন্য ঝুলেছে পিয়া পা জোড়া। আকাশ আবার এক দফা কপালে আদর করে সেঁকে দিল। বসলো গাড়িতে। পিয়া সদর দরজা ধরে দাঁড়িয়ে আছে, বারবার চোখ জোড়া মুছতে ব্যস্ত। রাত 10টা বেজে 15 মিনিট। এই মুহূর্তে ঘরময় কঠোর নীরবতা বিরাজ করছে। রেনুকুর রহমান একবার মেয়েদের দিকে আরেকবার স্বামীর দিকে তাকাচ্ছেন। তারা এসে পৌঁছেছে আজ সকালে। মেয়েদের সাথে এতদিন পরে দেখা এক প্রকার আবেগের বই প্রকাশে কেটেছে গোটা দিন। এই মুহূর্তে রাতের ডিনার সেরে তারা বসেছে ড্রয়িং রুমে। যে কারণে এসেছে সে কথাটা বলার জন্য। তবে বেশ সময় নিচ্ছে আনিসুর সাহেব। অনেক অনেক অবান্তর গল্প করে যাচ্ছেন তিনি। পিয়াসিয়া এরই মধ্যে বেশ কয়েকবার নিজেদের মধ্যে চোখাচোখি করেছে। তারা মূলত বুঝতে পারছে না বাবা তাদের কি বলতে চাচ্ছে। আনিসুর সাহেব নানা গল্পগুজবের মধ্যে দিয়ে এবার আসল কথাটি পারলেন। শিয়ার দিকে তাকালেন। আমার ওপর ভরসা আছে তো তোমার? আচমকাহীন প্রশ্নে থমকায় শিয়া। সামনে নিয়ে সাথে সাথে মাথা ঝাঁকায়। কেন থাকবে না বাবা, অবশ্যই আছে। আনিসুর সাহেব প্রশান্তির হাসি হাসলেন। রেনুকুর রহমানের মুখটা এখনও চুপসে আছে। তিনি যেন কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছেন। আনিসুর সাহেব এবার গলা পরিষ্কার করে নিলেন খানিকটা। বয়স হয়েছে মা আমাদের, দেশে থাকবো না আরও 2.5 বছর। আজকাল নিজের আয়ুকে ভরসা হয় না। আমি চলে গেলে তোমাদের দু বোনকে নিয়ে তোমার মা অথৈ সাগরে পড়ে যাবেন। আমাদের আর কেউ নেই এই আমরা ছাড়া। শিয়া পিয়ার বুকটা ধকধক করে উঠল বাবার কথায়। শিয়া ব্যস্ত হয়ে বলে উঠল, এসব বলার মানে কি বাবা? ভালো লাগে না শুনতে। আনিসুর সাহেবের মুখটা খানিক মলিন হয়। হেসে বলে, বাবা মা আমরা, তোমাদের নিয়ে আমাদের চিন্তা নিশ্চয় অবান্তর নয়। তা হবে কেন? তাহলে আমার অনুরোধ রাখতে হবে তোমাকে। শিয়া বাবার হাত ধরে বলো কি করতে হবে। রেনুকা রহমান শ্বাস আটকে বসে আছেন। আনিসুর সাহেব বড় মেয়ের মাথায় হাত বুলালেন। হাত বাড়িয়ে ছোট মেয়েকে কাছে টেনে নিলেন। পরপর চুমু আঁকলেন দুজনের কপালে। দু বোন একে অপরের ঢাল হয়ে কেমন। আমি থাকি বা না থাকি মাকে দেখবে আমার জীবন থেকে মুক্তি পাওয়ার পরেও, আজীবন। রহমান থমকায় স্বামীর এহেন কথায়, চোখে জল জমে। শিয়া পেয়া বাবাকে আঁকড়ে ধরে কেঁদে ফেলেছে ততক্ষণে। আনিসুর সাহেব শুকনো ঢোক গিলে মেয়েদের দিকে তাকালেন। মনে থাকবে? দু বোন সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। মনে থাকবে। যাও ঘরে যাও, রাত হয়েছে, ক্লান্ত আমরাও, ঘুম দরকার। বাবা মা নিজেদের ঘরে গেলে দু বোন চলে আসে নিজেদের কামরায়। রেনুকা রহমান স্বামীর দিকে আর চোখে তাকিয়ে আছে তখন থেকে। দরজা আটকে বিছানা তৈরি করতে করতে বললেন, এর কথাটা বললে না কেন? আনিসুর রহমান পায়ের পাঞ্জাবিখানা পাল্টে সফেদ ফতুয়া গায়ে জড়ালেন। স্ত্রীর দিকে না তাকিয়ে জবাব দেন, আগে বলে ওকে নার্ভাস করতে চাই না। কাল নিলয়দের বাড়িতে যাব নিলয়ের মা আর দাদিকে দেখতে। এখন একেবারে যা হওয়ার হবে। রেনুকার রহমান বাধা দিলেন স্বামীকে। হুট করে জানিয়ে বেশ নার্ভাস করার থেকে আগে থেকে অত্যন্ত একটু জানিয়ে রাখা ভালো নয় কি? আমরা মেয়েরা আমার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেবে, এত ভেবো না তুমি। রেনুকুমার রহমান চুপ করেন। তবে তবে স্বামীর কথা মনে থেকে মানতে পারেন না। মেয়েরা বড় হয়েছে। বাবা মার মুখের দিকে তাকে হয়তো মেনে নিল সবটা। তারপর কি? মেয়েদের এখন নিজের ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, বরং না থাকাটাই অস্বাভাবিক, থাকাটাও দোষের নয়। সুতরাং হুটার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানেই হয় না। তবে স্বামীকে পেশা দিতে বড্ড ভয় পান তিনি। নীলয় ছেলেটাকে তারও পছন্দ নয়। কাল ওখানে আদৌ পিয়া শিয়া যেতে চাইবে কি না এ নিয়ে তার ঘোর সন্দেহ আছে। আর তো বাকি রইল বিয়ে। আকাশ বাড়িতে এসে পৌঁছেছে দুপুরের পর। বলা যেতে পারে ততক্ষণে বিকালই হয়ে গেছে। অয়নের মতো তারও বেশ কসরত করতে হয়েছে মায়ের অভিযোগ ভাঙাতে। বাড়ির সকলে একসাথে ডিনার সেরে দু ভাই এসেছে মায়ের রুমে। বাড়ির কর্তারা ফিরবেন সামনের সপ্তাহে। আমিনা চৌধুরীর কোলে মাথা রেখে বাচ্চাদের মতো শুয়ে আছে দুই ছেলে। বাকি ছেলে মেয়েগুলো ছিল এতক্ষণ। মাত্রই আকাশ ধমকাধমকি দিয়ে বের করেছে, যার যার ঘরে শুতে পাঠিয়েছে। মায়ের সাথে তাদের দু ভাইয়ের কি দরকারি কথা আছে? আমিনা চৌধুরীর হাত বুলিয়ে দিচ্ছেন তার ছেলে দুটোর মাথায়। অয়ন এবার আগে উঠে বসলো মায়ের মুখোমুখি। আকাশের দিকে এক পলক ফেলে মায়ের হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিল। নরম গলায় বলল, মা আমি একটা মেয়েকে ভালোবাসি। এমন কথা কল্পনা করেননি তিনি। ছেলের কথায় চোয়াল ঝুলে পড়ল তার।
মেয়েটা খুব ভালো মা, খুব লক্ষ্মী। আমিনা যেন কিছু শুনতেই পারছে না কানে। অবিশ্বাস্য মাখা নয়নে তাকিয়ে আছে বড় ছেলের দিকে। আকাশের মাথায় রাখা তার অন্য হাতটা থমকে আছে। আকাশ মিটিমিটি হেসে নিজে সোজা হয়ে বসে। অয়ন মায়ের অবাক হওয়ার কারণ টের পায়। এর আগে হাজারবার তাকে বিয়ের জন্য জোরাজুরি করা হয়েছে। রাগে বাড়িও ছেড়েছে দু একবার। আর আর সেই ছেলে নিজে যদি আগ বাড়িয়ে বিয়ে করতে চায়, সে কথা কি বললি বাপ? অয়ন মনে মনে হাসে, একই গলায় বলে, আমি বিয়ে করতে চাই মা। এবার যেন চোখে জলে বাঁধ ভাঙছে না। ঝরঝর করে কেঁদে ফেললেন। আকাশের দিকে তাকিয়ে আবার অয়নের মুখটা দু হাতে আঁচড়ায় নিল। সত্যি বাপ, তুই রাজি? হ্যাঁ। অয়ন মায়ের হাত দুটো আগলে নেয়, মৃদু হাসে, মাথা ঝাঁকায়। এ কে? হ্যাঁ, দেখে আমাকে। অয়ন খানিকটা সময় নেয়। তার আগে আরেকটা কথা বলবো। শক্ত হবে কিন্তু, শক্ত হবে না। আমিনা চৌধুরী মাথা নাড়ে দুদিকে। এই মুহূর্তে অয়ন বিয়ের জন্য রাজি হয়ে যে শখটা দিল তাকে, আর কোনো কিছু এর থেকে বেশি অবাক করতে পারবে না। অয়ন ভাইকে পরখ করে বাঁকা গলে বলে ফেলল, তোমার ছোট ছেলেও বোধহয় বিয়ে করতে চাই। আকাশ আমিনা দুজনেই হতভম্ব হয়ে গেল। চোয়াল ঝুলে পড়লো আমিনার। আকাশ বড় বড় চোখ করে তাকালো ভাইয়ের দিকে। সে বারবার বলে দিয়েছিল তার বিষয়টা যে ধূরে শিষে জানাবে। অয়ন তখন মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে মায়ের সামনে এসে যে হাটে হাড়ি ভাঙবে তা তো সে কল্পনা করেনি। আমিনা চৌধুরীর অবস্থাও দেখার মতো। এই জীবনে সে এত চমকানো বোধহয় চমকায়নি। অয়নের বিষয় যেমন তেমন আকাশ। মাথা বনবন করে ঘুরছে তার। দু ছেলের দিক কাতর দৃষ্টিতে তাকালো। এতদিন তো রাজিই হচ্ছিল না। কি এমন হলো যে একসাথে দুই ভাই বিয়ের কথা বলল? বৌমাদের দেখা দেখি কোন জাদুতে আটকালি। আকাশ ভাইয়ের দিকে তপ্ত দৃষ্টি তাক করে নিজের আগ বাড়িয়ে পকেট থেকে ফোন বের করলো। ভাইয়ের আগে নিজে বের করে পিয়ার ছবি বাড়িয়ে ধরে মায়ের দিকে। মা নিজে সল চোখ জোড়া মুছে কাপা হাতে ধরে ফোনটা। এমন পরি কোথায় পেলি ছোট আব্বা, বলতো? দু ভাইয়ের মুখে হাসি ফোটে। আকাশ ধীরে গলায় জিজ্ঞেস করে, পছন্দ? আমিনা চৌধুরীর শাড়ির আসলে চোখ জোড়া মুছে ফোনের উপর প্রিয়া ছবিতে চুমু খায়। ছেলের দিকে তাকিয়ে বলে, হবে না? আমার ছেলেদের সুখ ওরা, পছন্দ না হয় কোথায় যাবে? আকাশ ভাইকে ইশারা করে এবার, তোমার বড় মামা কিন্তু এর আপন বড় বোন। আরেক দুবার চমকানোর পালা আমিনার। কি কে আগে পেল পরীর হদিশ? হ্যাঁ। আকাশ মাথা চুলকায়, ঘাড় তুলে ইশারা করে অয়নকে, তোমার বড় ছেলে। আমার ওসবের সময় কই বলো? শব্দ করে হেসে ফেলে আমিনা। গাল টিপে ধরে ছোট ছেলের, সময় নেই তাই বুঝি কালাসা হলো না? হ্যাঁ, ওই আর কি, তোমার বৌমা একটু রেগেছিল আর কি, না বলে আশায়। মেয়েটাকে শাড়িতে কেমন বাচ্চা বাচ্চা লাগছে। 18 হয়েছে তো বাপ, আবার বাল্যবিবাহর দায়ে জেল খাটবি না তো? মায়ের রসিকতা হেসে ফেলে দুজনে। মাথা নাড়ে আকাশ, বাচ্চাই আমাদের আরও সেই সমবয়সী আর কি, 18 পেরিয়েছে। শেষমেশ বোনের বয়সী এক মেয়েকে মনে হলো। হ্যাঁ, বৌমা আমার জাদুই জানে বল। আকাশ আসে, ভাইয়ের দিকে তাকায়, তুমি দেখাচ্ছ না কেন? তোমার বউ একই রকম সুন্দর, হিংসে না করে দেখাও। একই রক্ত বলে কথা, দেখাও দেখাও। অয়ন একগাল হাসে ভাইয়ের কথায়। শিয়া ছবিটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। আমিনা হাসি মুখে হাতে নেয় সেই ছবি, তবে এবারে মুখে হাসি ফোটে না। তিনি ভয়ঙ্করভাবে চমকায় থমকায়। এক নিমিষে কঠিন থেকে কঠিনতর হয়ে যায় বদনখানা। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এটা তো সেই মেয়ে। বলেই তাকালেন বড় ছেলের দিকে। অয়ন বুঝতে পারছে না তার মায়ের কথাটা। অপ্রস্তুত হাসি এখনও রয়েছে মুখে। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কোন মেয়ে মা, কার কথা বলছো? ওর নাম ইনশিয়ানা। আকাশ অয়নের চোখাচোখি হয়। তাদের মায়ের শিয়াকে চেনার কথা নয়, একদমই নয়। আজকে প্রথম দেখল শিয়াকে, অথচ তাদের মা কি করে কি শুনো শিয়াকে এক দেখাতে নাম বলে দিল। অয়নাসাদের মুখ তখনও আরও বজ্রকণ্ঠীর হয়ে গেছে। ছেলের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলল, এই মেয়ে সেই নয় যে তোমাকে 6 বছর আগে ছেড়ে গিয়েছিল? দুই ভাই কিংকর্ত বিমূঢ় হয়, চমকে তাকিয়ে থাকে মায়ের দিকে। আমিনা খানিক দম ফেলে, সেই মেয়েকে আবার তোমার এনেছো, আসতে দিয়েছো মানে কি? আমি এই মেয়েকে মানি না, অসম্ভব। বেঈমান চরিত্রহীনদের স্থান নেই চৌধুরী বাড়িতে। অয়ন ব্যস্ত হয়, মা তুমি যা জানো সম্পূর্ণ ভুল, আমাকে এক্সপ্লেনেশন দিতে দাও। আমিনা চৌধুরী ততক্ষণ বিছানা থেকে উঠে দাঁড়ালো। অয়ন আকাশও তাই।
আমি যা জানা জানি সবই। আমি 6 বছর আগে থেকে জানতাম এই মেয়ের কুকীর্তি। তোমরা এদের ছলনা বলতে পারো, আমি নই। দুভাই স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে, মাথায় কিছু ঢুকছে না। তাদের কথা শোনার আগে আমিনা চৌধুরীর শিয়ার প্রতি এরূপ বিরূপ ধারণার কারণ তারা কিছুতেই বুঝতে পারছে না। এবার আকাশ মায়ের দিকে এগিয়ে যেতেই একই তপ্ত দৃষ্টি আমেনা তাক করলো। আকাশ কিছু বলার আগে কঠিন গলায় তিনি বলে উঠলেন, ওই বেঈমান ছলনা করা পরিবারে আমি কোনো ধরনের সম্বন্ধ করতে রাজি নই। আকাশ এক মুহূর্ত থমকালো, নিজেকে সামলে নেয় প্রায় সাথে সাথেই। অয়ন তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মাকে শিয়ার ব্যাপারে এহেন কথা কে বলতে পারে? হিসাব মেলাতে সে ব্যস্ত। আকাশ বুকে আড়াআড়ি হাত ভাঁজ করলো, একই গম্ভীর গলায় বলল, আমি প্রিয়াকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি মা। ভাইও তাই। শিয়া ছাড়া ভাইয়েরও সম্ভব নয় অন্য কাউকে বিয়ে বা পছন্দ করা। উই আর সরি মা। তোমাকে কে বা কারা কখন কবে সব বলেছে জানি না, তবে শুনে রাখো, সে সত্যি বলেনি। শিয়া ছেড়ে গেছিল, তবে সেটা বেইমানি করে নয় আর চরিত্রহীন। হ্যাঁ, সেটা আমার শিয়া। আমার যদি হাত তুলে থামাতে বলেন ছেলেকে। আমার শেষ কথা আমি বলে দিয়েছি তোমাদের। আমি আর একটা কথা শুনতে চাই না এই বিষয়ে। তোমাদের অন্য মেয়েকে বিয়ে করতে হবে, এটা আমার শেষ কথা। মা, আকাশ আমাকে বলতে দাও, নাকি এখন মায়ের কথা শোনার প্রয়োজন মনে করবে না? আকাশ ভুরু কুঁচকে চুপ করে, অনিচ্ছায় মায়ের কথায় মন দেয়। ওই মেয়ে থেকে সৌমি শতগুণ ভালো। তোমার ক্ষেত্রেও তাই আকাশ। অপুর সাথে বড় ভাই তোমার বিয়ের কথা বলছিলেন। আমি এতদিন মানা করলেও আজ আমার আর আপত্তি নেই। আশা করি তোমারও থাকবে না। তিনি আবার ফেরেন অয়নের দিকে। তোমাদের বাবা তোমার জন্য সৌমিকে পছন্দ, আমার কিছু বলার নেই। সম্ভব মা। শিয়া ছাড়া এই জীবনে আমি আর কোনো নারীতে মন জায়গা দিতে পারবো না। কার শোনা কথায় কান দিয়ে তুমি তোমার ছেলেদের ভরসা করতে পারছো না? আমার মরা মুখ দেখতে না চাইলে আমার কথা মানতে হবে তোমাদের দুই ভাইকে, তবে সেটা চাইলে আলাদা কথা। যেটাই পারো মেয়ে দুটোর কাছে আমি ধরে রাখবো না। দুই ভাই বাগরুদ্ধ হয়। মায়ের এন কঠিন রূপ তাদের সামনে আজ প্রথম। আমিনা চৌধুরী ছেলেদের বেরিয়ে যেতে বলেন নিজের রুম থেকে। অয়ন আকাশ এক প্রকার বাঘহারা হয়ে বেরিয়ে আসে মায়ের ঘর থেকে। ছোট বাচ্চারা আবদার করার পর মা সেটা না মানলে যেমন হয়, আজ তাদেরও তেমন হলো। দুজনের মুখটা একদম কঠিন। আকাশের মুখ রাগে লাল হয়ে আছে। দুই ভাই সে দাঁড়ালো ছাদে, খোলা আকাশের নিচে শীতল বাতাসে, তবে ঠান্ডা লাগার মতো নয়। জ্যোৎস্না রাত, আকাশে বেশ তারা লুকোচুরি খেলছে। আকাশে প্রথম ভাইয়ের সামনে সিগারেট ধরায়, না তাকে একটা বাড়িয়ে ধরে ভাইয়ের দিকে। অয়ন বিনা বাঁকে হাতে নেয় সেটা। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। মায়ের এমন কথার কারণ বুঝতে পারছে না। সরি ভাই। তুমি সরি বলছো কেন? প্রিয়া শিয়ার বোন, এটা না বলে অত্যন্ত তোর বিয়ে, তোরটা নিয়ে মায়ের সমস্যা থাকতো না। আকাশ মৃদু হাসে, সিগারেটের ধোঁয়া ওড়ায় উপর দিয়ে। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, ভাইয়ের দিকে তাকে শান্ত গলায় বলে, এটা লুকানোর বিষয়? আগে পরে জানতোই। আমারটা আপাতত সলভ না হলেও হবে, তোমারটা সলভ বেশি জরুরি। অয়ন সিগারেট ফুঁকছে, মুখটা জ্বলছে কেমন একটা। শিয়া শুনলে খুব কষ্ট পাবে বোধ হয়। দীর্ঘশ্বাস ফেলে আকাশের তারাদের দিকে তাকিয়ে সে নিজের পরিবারকে খুব ইজিলি মানিয়ে নিতে পারবে বলে আশা করেছিল। ঘটলো উল্টা। শিয়ার পরিবার তো দূরেই রইল। অশান্তি লাগছে খুব। তাদের মা মোটেই বোকা নয়, উচ্চশিক্ষিত। সুতরাং মা যার কথা প্রচারিত হয়েছে সে যে যথেষ্ট চালাক তা বুঝতে বাকি রইল না তাদের। ফোন বের করে। শিয়ার বেশ কয়েকটা কল, কেন জানি রিপ্লাই করতে ইচ্ছে হচ্ছে না। মাকে পাগলের মতো ভালোবাসে তারা। মার ধারণা ভুল প্রমাণ করে শিয়াকে বিয়ে করতে পারবে না সে। আমার মা না মানলে তারপর শিয়াকে ছাড়তে পারবো না সে। অসম্ভব। আর চোখে কপাল ভাঁজ ফেলে শূন্য তাকিয়ে সিগারেটের টান দেওয়া ছোট ভাইয়ের দিকে তাকায় সে। আকাশের দিকে তাকিয়ে সে একই বিষয় ভাবছে। নিশ্চয়ই শুনশান কটেজে শোনা যাচ্ছে শুধুমাত্র ঘড়ির টিকটাক শব্দ। এরই মধ্যে বেপরোয়া ভঙ্গিতে দরজা খুলে ঢুকলো রিয়ান। রাতুল ঘরেই ছিল, রাকিব রেদোয়ানও যার যার ঘরে। আচমকা এমন সময় সদর দরজায় এমন জোশের শব্দ হওয়ায় তিনজনই হুড়মুড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রিয়ান এলোমেলো পদচারণের ওপর দিয়েই আসছে। রাকিব সর্বপ্রথম মুখ খোলে, হারামজাদা ড্রিঙ্ক করে এসেছে। রেদোয়ান মাথা জাগায়, রাতুল নিশ্চুপ।
আজকাল রিয়ান সম্পর্কে মন্তব্য তার রুচিতে বোধে। এতদিন বন্ধু হিসেবে সব মানিয়ে নিয়েছে, ইভেন মনেও করিয়েছে এর বাজে স্বভাবগুলো, তবে আজকাল খুব নজরে লাগে। রিয়ান মাথা তুলে সিঁড়ির মাথার দিকে তাকিয়ে থাকা 3 জোড়া বাঘা চোখের দিকে তাকালো, বাজেভাবে হাসলো দাঁত বের করে। চূড়ান্ত মাতাল বুঝতে বাকি রইল না কারোরই। রাকিব এগিয়ে গিয়ে হাত ধরতে চাইলো, ঝাটকা দিয়ে সরিয়ে ফেললো। তাকে পাশ কাটিয়ে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা রাতুলের মুখোমুখি হলো। ভকভক করে গন্ধ আসছে মুখ থেকে। বাকিরা যেমন তেমন, ড্রিঙ্ক করা পাবলিক, রাতুল একদমই নয়। তার এই মুহূর্তে অসহ্য লাগলো সেই হিসেবে। বিরক্তি নিয়ে পিছিয়ে দাঁড়ালো রিয়ান। আবার হাসলো, সাথে সাথে রাতুলের টি শার্টের কলার চেপে ধরলো 2 হাতে। আমি বাজে, আমি খারাপ একা। একা আমি। তোরা সব কটা স্বার্থপর, সব কটা। রাকিব রেদওয়ান ভুরু কুঁচকে তাকালো। রাতুল ধাক্কা দিয়ে সরিয়ে দিল রিয়ানকে। ঘরে যা, মাঝরাতে এসে মাতলামি করছিস। মেয়েগুলো থাকলে কি ভাবতো, ভাগ্যিস নেই। রিয়ার শব্দ করে হাসে, কয়েক পা পিছিয়ে দেওয়ালে ভর দেয়। 3 জনের দিকে নিবু নিবু চোখে তাকায়, আঙুল তুললে শাসনের ভঙ্গি করে। মেয়েগুলো বলবি না, পিয়া পিয়া বলবি না, তাও বলবি না। ওর নাম শুধু আমি নেব, আমি। ও আমার, শুধুই আমার। রাকিব রেদন পাথরের মতো শক্ত হয়ে যায়, বড় বড় চোখে তাকায় রিয়ানের দিকে। আমারও ওকে শুনলি, বুঝলি? হ্যাঁ, আকাশের নাম। ঠিক আছে, ও রিয়ানের। পিয়া শুধু রিয়ানের। আমি আজই শেষ। অন্য মেয়েকে ছুঁয়ে এলাম, আর ছোবো না। এই তো গিয়ে শাওয়ার নেব, হট শাওয়ার। তারপর থেকে পিয়াকে ছোবো আমি। আর কোনো অন্য নারীর সাথে বিছানায় যাব না, কখনো না। রিয়ান কোনো মতে দাঁড়িয়ে আছে, পরে যাবে ভাব। অন্য সময় হলে ছুটে গিয়ে ধরতে চাইতো রিদওয়ান, এখন ধরছে না। আজও তারা মূর্তি বনে গিয়েছে। রিয়ানের মুখের কথা শুনে বাখারা তারা। রাকিব এক প্রকার উঠে গিয়ে সামনে দাঁড়ালো রিয়ানের, দুগাল ধরে ঝাঁকালো। রিয়ান, কাম অন বাড়ি, খুশি আয়। কি যা তা বকছিস? রিয়ান সরিয়ে দেয় রাকিবকে। তাকে পাশ কাটিয়ে এগিয়ে আসে রাতুলের দিকে। রাতুল চুপচাপ গম্ভীর মুখে দাঁড়ালো। তুই শালা মহা বেঈমান, ওই আকাশ দালালি করিস। বলিসি না পিয়া আমার? তোর মানতে সমস্যা কোথায়? পিয়া মানলেই হলো। রাতুল বিরক্ত মুখে তাকিয়ে রয়। রেদওয়ানের কাজ ঝাঁকায় রাতুলের। ও কি যা তা বলছে বলতো? মাথা ধরে পিয়া নাম নিচ্ছে কেন? রাতুল দীর্ঘশ্বাস ফেলে, ধীর গলায় বলে, ডাফাটা নাকি পিয়াকে পছন্দ করে। কাছ থেকে পড়ে রাকিব, রেদওয়ান, তারা এসব আন্দাজ করতে পারেনি। রিয়ান আঙুল নাড়িয়ে তীব্র প্রতিবাদ করতে ব্যস্ত। কিসের পছন্দ? হ্যাঁ, কিসের পছন্দ? আমি বলছি না তোকে? আই ইন লাভ ইউথ হার। ঘরে যা, ঠান্ডা পানি নিচে শাওয়ার নে। রিয়ান আচমকা সজোরে ঘুষি বসায় রাতুলের নাকে। ছিটকে পড়ে যায় রাতুল, গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে, ঠোঁট কেটে গেছে। আতঙ্কিত রাতুল দৌড়ে ঠেকায় রিয়ানকে। রেদওয়ান ছোটে রাতুলের কাছে। রাতুল তবুও নির্বিকার, রয়েস হয়ে উঠে দাঁড়ায়, সজোরে থাপ্পড় মারে রিয়ানের গালে। দুজন একে একে তেড়ে আসে একে অপরের দিকে। রাকিব রেদওয়ানের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে প্রায়। দুজনকে আটকে রাখা। কোনো মতে রাকিব রিয়ানকে ঘরে নিয়ে এলো। রাতুল তখনও তপ্ত চোখে সেদিকেই তাকিয়ে। দেখে ঘরে চল, ঠোঁটটা কেটে গেছে, আয়। রাতুল জবাব দেয় না, হম্বিতম্বি করে ঢোকে নিজের ঘরে। রেদওয়ান বন্ধুর পাশে বসা, রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছে। আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকলো রাকিব, মুখ অস্বাভাবিক গম্ভীর। রেদওয়ানের চোখের ইশারা করতে চেয়ার টেনে বসতে বসতে বলল, লেবু পানি খাইয়ে ঘুমের ওষুধ দিয়ে এসেছি, ঘুমাচ্ছে। রাতুলের দিকে ফিরল এবার দুজন। কি হলো এটা বলতো? রাতুল ঠোঁট উল্টায়, টিস্যুতে ঠোঁটের আশপাশটা মুছতে মুছতে বলে, সা ব্লাডি। রাকিব রেদওয়ানের এর আগে কখনো কল্পনাতে রাতুলকে এতটা রাখতে দেখিনি। গালে হাত তোলা তো অনেক দূরের বিষয় আশয়, তবে আজ চূড়ান্ত রাগী রাতুলকে দেখলো তারা। ভয়ঙ্কর রূপ। রাকিব রেদওয়ান চূড়ান্ত অবাক হচ্ছে, যাকে বলে আর কি। রিয়ান পিয়াকে? রাকিবের কথায় মাথা ঝাঁকায় রাতুল। বলে তো ভালোবাসে। এটা ভালোবাসা, না আজও অন্য মেয়ের সাথে বেড শেয়ার করে এসেছে? রেদওয়ান বাঁকা হাসে। রিয়ান আর ভালোবাসা, কাম অন গায়েস। আমিও সেটাই জানি,
তবে এমন পাগলামি শুরু করেছে ও। ভাবতে পারিস আকাশের কানে কথাটা গেলে কি হবে। এতদিন জাস্ট আমি জানতাম, আজ তোদের সামনে মাতলামি করে সব বলে দিল। কাল আকাশের সামনে, পরশু সে তার স্বভাববশত প্রিয়াকে অসম্মান করবে না, তার কি গ্যারান্টি আছে। রাকিব রেদন মাথা ঝাঁকায় দুজনই। রাতুল দীর্ঘশ্বাস ফেলে মাথায় হেলানে বিছানায় হেডবোর্ডে। আমি ভালো খারাপ যেমনই হই, রিয়ানকে আমার বন্ধু ভাবি, তবে আকাশে কোনো ক্ষতি করলে আমি ছাড়বো না ওকে, অসম্ভব। রাকিব বন্ধুর দিকে তাকিয়ে থাকে। সে জানে রাতুল কী পরিমাণ কৃতজ্ঞ আকাশের প্রতি, তারাও তাই। সবটাই কম বেশি উত্থান পতন গিয়েছে গোটা জীবনে, সব সময় ঢাল হয়ে পাশে থেকেছে আকাশ। রাতুলের ক্ষেত্রে সেটা একটু বেশি, তবে তারাও কম কৃতজ্ঞ নয় আকাশের প্রতি। প্রতিদানে এই জীবন দিতে প্রস্তুত। কবে থেকে জানতিস? কক্সবাজার ট্যুরের আগের রাতে, যেদিন রাকারা আসলো। আকাশকে স্বীকার করলাম ও পিয়াকে ভালোবাসে। ধীরস্থির হয়ে সব কথা এক এক করে খুলে বলল রাতুল। রাকিব রেদওয়ান দুজনের মুখ কঠিন হয়। রাকিব গম্ভীর গলায় বলে, রিয়ান খুন হতে চায়, আকাশ জানে মেরে ফেলবে। ফ্রেন্ডশিপটা ইতিমধ্যে খতম হয়ে গেছে। রাকিবের কথার মাথা ঝাঁকিয়ে একমতে জানায় রাতুল আর রেদওয়ান। আমি সে কারণেই চেয়েছি যত কম মানুষ জানে বিষয়টা, আর রিয়ান ভুলে যাক পিয়াকে। কিন্তু রিয়ান সেটা মানতে নারাজ। রেদওয়ান হেলান দিয়ে বসে। ও পিয়াকে যতটা না ভালোবাসে, তার থেকে হাজার গুণ জেদ ওর আকাশকে হারানোর। রাতুল মুখ ডলে নিজের, সেটা তারা সবাই জানে, খুব ভালো করেই জানে। বরাবরই চরম হিংসে মনোভাব রিয়ান পোষণ করত আকাশের প্রতি। মাঝখানে বেশ কয়েক বছর সেটা প্রকাশ না পেলেও পিয়ের বিষয়টা পর থেকে পায়। এখন তো রাকিব রেদওয়ানও জানলো। আকাশের সামনে রিয়ানের এহেন সিনক্রেট করতে আর কতদিন। আজই কেলেঙ্কারি ঘটতো। ভাগ্যিস কেউ নেই, ওরা থাকলে আজ বড় সড়ো ঝড় বয়ে যেত। কীভাবে সামলাতো ওরা? মাথা ভনভন করে ওঠে তিনজনেরই। সৌমি সেদিন শিয়া আর পিয়াকে দেখে কি কাহিনী করলো দেখলি? ওর কথা বলিস না প্লিজ। ওটা নারী, ছি, কোনো পুরুষ মানুষ ওসব মেয়ে সই বলতো? রাকিব হেসে ফেলে। রিয়ান? রাতুল মাথা নাড়ে হতাশায়। তো বিয়ে করুক, সৌমিকে সংসার করুক। এখানে আকাশ পিয়ার মাঝে ও কাজ কি? রেদন ভাবুক, এর চোখে বন্ধুদের দেখে, একই গলায় বলে, সৌমিটা চায় কাকে বলতো? অয়ন ভাই নাকি আকাশ? রাতুল হাতের ফোনটা চার্জে লাগায় কাত হয়ে বাঁকা গলায় বলে, ওর বাপ চায় অয়ন ভাইকে, যেহেতু অয়ন ভাই বড় ছেলে। বাট আই থিঙ্ক সি লাইকস আকাশ। শব্দ করে হেসে ফেলে তিনজন। ভয়াবহ ব্যাপার স্যাপার। সকাল সকাল বহুদিন পর মায়ের ডাকে ঘুম ভাঙে পিয়ার। আগে হলে বিরক্ত হতো, ঘ্যান ঘ্যান করতো ডেকে তোলার জন্য। এক দফা চিৎকার চেঁচামেচি চলতো বাড়ি জুড়ে। আনিসুর সাহেব চাপাকণ্ঠের স্ত্রীকে ধমক দিতেন মেয়েদের এভাবে বকাবকি করে ডেকে তোলার অপরাধে। রেণুকা রহমান অবশ্য স্বামীর সে কথায় মোটেই কান দিতেন না, বরং আরও দ্বিগুণ জোরে মেয়েদের ডাকাডাকি করতেন। আজ তা হলো না, বরং দুই ডাকে লাফিয়ে উঠল পিয়া। পাশে বিছানা খালি, শিয়া আগেই উঠে গেছে। এলোমেলো চুলগুলো খোপা করে সময় দেখল 8:30। দীর্ঘশ্বাস ফেলে সে। তার ধারণা ছিল ভোর সম্ভবত এখন। ফ্রেশ হয়ে নিচে নেমে আসতেই সেই চিরচেনার সকাল। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা সবাই সংবাদপত্র পড়ছেন। শিয়া হাতে হাতে সাহায্য করছে মাকে। পিয়া মিষ্টি আসলো। কী যে সুন্দর মুহূর্ত। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ক্যাপচার করে নিল ফোনে সেই সুন্দর মুহূর্তটা। ধীরে সুস্থে নিচে নেমে এলো, বাবাকে ঘেঁষে বসলো। আনিসুর সাহেব মেয়েকে আগলে নিলেন। ঘুম ভাঙলো আমার ছোট রাজকন্যার। মাথা থাকায় বিয়া বাবার কাছ থেকে উঠে এবার মার কাছে। কি রান্না হয়েছে দেখে তো। পরোটা করা হচ্ছে, সাথে বুটের ডালের হালুয়া, খাসির মাংস। প্রাণ ভরে শ্বাস টেনে নেয় সে। কতদিন পরে মায়ের হাতে রান্না খাবে ভাবা যায়। ভেবে প্রশান্তি কাজ করছে তার। কড়াই থাকে এক পিস মাংস হাতে তুলে মুখে পুড়তে পুড়তে ছুটে এসে বাবার পাশে বসে। আজ দুপুরে দাওয়াত আছে একটা। পিয়া ভুরু তোলে, কোথায়? আনিসুর সাহেব ঘাড় বাঁকিয়ে পরখ করে স্ত্রী আর বড় মেয়েকে। মৃদু হেসে বলে, তোমাদের আজগর আঙ্কেলের বাসায়। এই নামটা শুনে মুখ চুপসে যায় পিয়ার। বড় বড় চোখে তাকায় একবার মা আর বোনের দিকে। শিয়া মাথা নেড়ে আশ্বস্ত করে বোনকে। পিয়া আবার বাবার দিকে তাকাতে আনিসুর সাহেব হাতের পেপারটা রেখে চায় চুমুক দিতে দিতে বলেন, আজগর স্ত্রীর ক্যান্সার শুনেছিলে নিশ্চয়ই। ওর মায়েরও বয়স 100 কাছাকাছি।
যখন তখন যাই যাই অবস্থা। আমার কাছের মানুষ আজগর, দেখে আসাটা দায়িত্ব নয়? প্রিয়া নিজের হতবিলম্বতা কাটিয়ে সজোরে মাথা ঝাঁকায়। অবশ্যই বাবা, অসুস্থ মানুষ, তাছাড়া আজগর আঙ্কেল তোমার একমাত্র বন্ধু, বন্ধুর বিপদে বন্ধু পাশে থাকবে না? অবশ্যই যাব আমরা। আঞ্চু সাহেব সন্তুষ্ট হাসি হাসলেন মেয়ের দিকে তাকিয়ে। বড় মেয়েও ঠিক একইভাবে সম্মতি দিয়েছিল। কখন বেরোবো বাবা? ঘড়ি দেখলেন আনিসুর সাহেব, গম্ভীর গলায় বলেন, দুপুরের লাঞ্চ ওখানে গিয়ে করব, সুতরাং 12টার দিকে তৈরি থেকো। প্রিয়া মাথা নেড়ে এগিয়ে যায় মার বোনকে সাহায্য করতে। চৌধুরী বাড়ির ডাইনিংয়ে এক কঠিন নীরবতা। এমনিতে এমন থাকে রোজ। খাবার টেবিলে কথা বলা এ বাড়ির কর্তারা একদম পছন্দ করে না, তবে আজকে চিত্র অন্যরকম। স্পষ্ট অন্য কিছুর আভাস পাওয়া যাচ্ছে। অয়ন, আকাশ খাবার টেবিলে একটা কথাও বলছে না। তাদের মুখ দেখে বাকি ভাই বোনগুলো কিছু বলেও আরও সাহস পাচ্ছে না। তার থেকে বড় কথা, তাদের বড় মা আজ অস্বাভাবিক ঠান্ডা মেজাজে আছেন। আরাপ মাথা ঝুঁকিয়ে মুখে আনে আরুষির কানের কাছে, ফিসফিসিয়ে বলে, কি হয়েছে রে? আরুষির ঠোঁট উল্টায়, মাথা নাড়ে দুদিকে। সে জানবে কি করে? একইভাবে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মাথা নাড়ল এরিন, আয়াত, সকলেই। আরাপ দীর্ঘশ্বাস ফেলে খাবারে মন দিতে চেষ্টা করে। কারোরই জানার কথা নয়। অয়ন খাবার আত্মরাখা দিয়ে খাওয়া শেষ করে উঠে পড়ে। আমিনা সতীর বিরক্ত মুখে দেখে ছেলের কাণ্ড, তবে কিছু বলেন না। আকাশ নিজেও বলছে না কিছু। অয়ন আকাশের দিকে ফিরল। হোটেলে প্রজেক্টটা দিস আমাকে, কমপ্লিট হয়েছে কি? আকাশ মাথা নাড়ে, হয়েছে, রাতুল করে দিয়েছে। গুড, ওটা নিয়ে আয় রুমে। আমিনা হাঁটা ধরে কানে বেশি আসে আমিনা সতীর গমগমে কণ্ঠস্বর, সমীর বাবা মা আজকে, কালকে তোমার বাবা চাচারা ফিরছেন আজকে। অয়ন হাঁটা ধরতে কানে ভেসে আসে আমিনা চৌধুরী গমগমে কণ্ঠস্বর, সমীর বাবা মা আসছে কালকে, তোমার বাবা চাচারাও ফিরছেন আজকে। অয়ন থমকায়, মায়ের দিকে কঠিন চোখে তাকায়। আমি না করেছিলাম তোমাকে, তোমার অনুমতির দরকার নিশ্চয়ই আমার নেই। বাড়িতে থাকবে কালকে দু ভাই, মাথায় থাকে যেন। অয়ন অগ্নিমুখে কটগট করে উপরে চলে যায়। শিয়া ফোন ধরছে না কাল থেকে, অস্বস্তি হচ্ছে তার। আকাশ নিজের খাবার খেতে খেতে মায়ের দিকে তাকায়। আমাদের উপর জোর জবরদস্তি চলে মা। চৌধুরী যেন বুঝতে পারছে হঠাৎ আকাশের বলা কথা, চুপ করে থাকেন কঠিন চোখে মুখে। আকাশ নিজের বাকি খাবার শেষ না করে পানি ঢালে সেথায়, অস্বাভাবিক কঠিন গলায় বলে, শুধুমাত্র তুমি বলে এই জোরটা করতে পারছো, না হলে আকাশ মিনার চৌধুরী অথবা অয়ন মিনার চৌধুরীর দুনিয়ায় আর কারো কসম টসমের ধার ধারে না এই মা। এটা কিন্তু তুমি জানো, আর জানো বলে ইমোশনাল ব্ল্যাকমেলটা করছো তোমাদের ভালোর জন্য। আমার আমার তোমরা কোলের ছোট বাচ্চা নয় মা। 30 পেরিয়েছে ভাইয়ের, আর 3 বছর আগে, আর আমার 30 ছুঁই ছুঁই। এমন দুটো ছেলেকে নিজের কসম দিয়ে জোর করে অন্যায় বলে মনে করো না তুমি। আমিনা চৌধুরীর চোখ ছলছল করে ওঠে ছেলের এমন কঠিন কথায়। কাঁদবে না মা, প্লিজ। কাঁদতে আমাদের ইচ্ছে হচ্ছে, পারছি না। পুরুষ মানুষ কাঁদতে হয় না বিধায় এটা তোমাদের শেখানো। ভাইয়ার অবস্থা কল্পনা করতে পারছো তুমি? পারছো না, অথচ সব থেকে বেশি ভাইয়াকে বোঝার কথা ছিল তোমার। তার থেকেও তুমি ভরসা বেশি করছো কেন এই অজানা বাইরের মানুষকে? আমাদের দুই ভাইয়ের সামান্য কথা শোনার ধৈর্য তোমার নেই মা। অথচ এই পৃথিবীতে আমাদের দুই ভাইয়ের সব থেকে কাছের মানুষ তুমি, বেস্ট ফ্রেন্ড তুমি। এক নিমিষে সেটা এলোমেলো করে দিচ্ছ অযৌক্তিক ইমোশনে রেখে। তোমার ভালো চাওয়াটা অন্যায় আমাদের ভালো গোটা পৃথিবীতে তোমার থেকে বেশি কেউ চায় না। তবে তুমি যেটাকে ভালো চাই বলছো সেটা ভালো চাওয়া নয় আমাদের জন্য। যখন বলছি তোরা বিয়ে করতে চাস, মেয়ে পছন্দ না করেছি আমি, রাজি হইনি, কিন্তু পরে দেখার পর শুধু বলছি এই মেয়ে দুটো নয়, রূপের ছলনায় ভুললে চলে? এটাই তো সমস্যা মা। ভাইয়া বা আমি গোটা পৃথিবীতে তোমার পরে যদি কোনো নারীর দিকে তাকাই, সেটা ওরা দুই বোন মা। এই জীবনে আর কোনো মেয়ের দিকে দৃষ্টি দেয়নি, দেওয়ার কথা ভাবতেও পারি না। ওই মেয়ে দুটো বাদে যাকে বলবে মা, ওই মেয়ে দুটোকে নিয়ে তোমার যে সমস্যা, কেন ক্লিয়ার করে দিচ্ছ না আমাদের? তোমার ভুল ধারণাটা সবটা। আমিনা চৌধুরী এতক্ষণ শাড়ির আসলে মুখ চেপে কেঁদে ফেলল শব্দ করে। ছেলের কঠিন কথা নাকি রাতে এর কথা শুনল না কেন, সে কারণে বোঝা যাচ্ছে না। আকাশ কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে থাকে, নিজের প্লেটের দিকে তাকিয়ে চোখ বুজে ধাতস্থ করে নিজেকে।
নিয়ন্ত্রণ করে সম্ভবত। শব্দ করে চেয়ার ঠেলে উঠে যায়। কেঁদো না মা, আমাদের আর নিচে নামিও না, শেষমেশ আমাদের জন্য। তোমার চোখের পানি, এই দৃশ্য কল্পনা করলে শরীর কাঁপছে। তোমার চিন্তা ধারণা নিয়েই থাকো, জেদ নিয়েই থাকো। আকাশ চলে যায় নিজের রুমে। খাবার টেবিলে কেউ খাচ্ছেই না। খানিক দূরে বাকি যা ছলছল চোখে তাকালো। আর আরিশিদের অবস্থা একই। এমন জুতো এই জীবনে তারা দেখেনি বোধ হয়। বাড়ির কর্তাদের সাথে ছেলেদের টুকটাক ঝামেলা দেখে তারা বেশ অভ্যস্ত, তবে তাদের বড় মেয়ের সাথে অসম্ভব ব্যাপার স্যাপার।